নমস্কার। আজ লাগাতার অনশনের ৪২তম দিন। আর এই ৪২তম দিনে আমাদের সহযোদ্ধা শুভঙ্কর ব্যানার্জি, যিনি আজ অসুস্থ হয়ে পড়েছেন, এমন দিনেই অসুস্থ হয়ে গেছেন যে দিনে মিলিটারি আসছেন আমাদের মঞ্চ ভেঙে ফেলার জন্যে। মঞ্চটাকে সেই অর্থে ভেঙে ফেলা এবং এই আন্দোলনকে গুড়িয়ে দেওয়া এক কথা। শরীর ভালো নেই, অসুস্থ, সেলাইন চলছে শুভঙ্করদার। অনশনের ৪২তম দিন। কি অসম সাহসী, অনেকটা সুস্থ, স্থিতিশীল। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ইতিহাসে ৪২তম দিনে অনশন করছেন আমাদের শুভঙ্কর ব্যানার্জি। শুভঙ্করদা আমাদের সকলের প্রিয় সংগ্রামী সাথী, সংগ্রামী বন্ধু, যে মানুষটা লড়াই আন্দোলনে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই আন্দোলনে পথিকৃতি রয়েছে। অনেকেই আছেন, তড়িঘড়ি সবাই পৌঁছে গেছেন শহীদ মিনার ময়দানে। টেন্ট ভেঙে দেওয়ার উপক্রম যারা আসছেন তাদেরকে সবাইকে বলবো, আপনারা এই আন্দোলনের শরিক হন। আপনারা জানেন কয়েকটা দাবিকে কেন্দ্র করে আমাদের আন্দোলন সংগঠিত হয়েছিল। মূলত প্রধান দাবি মহার্ঘ ভাতার আন্দোলন। সেই মহার্ঘ ভাতা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মিটিয়ে দেওয়ার দাবিকে কেন্দ্র করে আমাদের আন্দোলন সংগঠিত হচ্ছে। আমরা পেয়েছি আমাদের মধ্যে শ্রীবাস তিওয়ারি বাবুকে, সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার, একজন সংগ্রামী বন্ধুদের পাশে থাকা একজন মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। শ্রীবাসবাবু, আজকে বিকেল ৪টের মধ্যে মঞ্চ ভেঙে দেওয়ার উপক্রম হয়েছিল। পুলিশ এসেছিল ময়দান থানা থেকে, তারপরে মিলিটারিও এসেছিলেন। এখন তারপরে ৪টে ভেঙে দেওয়ার পর কথা, কিন্তু এখন ৬টা ১০ ঘড়ির কাঁটা, এখন তাদের কোনো দেখা নেই। কি বলবেন? আরে সরকারের এটা একটা কৌশল। সোশ্যাল মিডিয়া মারফত যখন দেখছে সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে এবং অফিসগুলিতে ব্যাপক সাড়া দেখা দিয়েছে, ৩ তারিখে মিছিল তা প্রমাণ করবে যে জনগণ কিভাবে সোচ্চার হবে রাস্তায়, এবং ৬-৭ তারিখ ধর্মঘট যে হতে চলেছে, সরকার এটা বুঝতে পেরে যাতে প্রচারটা আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে না পারে তার জন্য মঞ্চে এসে হঠাৎ একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা। এবং খবর পাওয়ার পর ১ ঘন্টার মধ্যে যেভাবে আমাদের কর্মীরা এখানে ফিরে এসেছেন, সরকার বুঝে গেছে যে এদেরকে ভাঙা অত সহজ নয়। সুতরাং এরকম ভয় দেখানো ক্রমশ চলবে, কিন্তু আমরাও বার্তা দিয়ে রাখছি যে আলোচনার রাস্তাটাতে এবারে আসুন। আর কত কৌশল নিয়ে এই সংগ্রামকে আপনারা ব্যাহত করার চেষ্টা করবেন, কোনো মতেই দমানো যাবে না। আগামী ৬-৭ তারিখ আমরা বোঝাবো যে সরকার অচল করা যায় কি না। শুভঙ্কর বাবু, যিনি লাগাতার অনশনের ৪২ দিন অনশন করছেন, আজকে শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কি বলবেন? কতটা সাহসী, কতটা মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ শুভঙ্কর ব্যানার্জি? দেখুন, ৪২টা দিন শুধুমাত্র জলের উপর নির্ভর করে থাকা, এই অসুস্থ তো হওয়ারই ছিল। আজ দিন ৪ থেকেই শুভঙ্কর আস্তে আস্তে শিথিল হয়ে আসছিল। আমরা বারবার বলছিলাম যে এভাবে নিজেকে শেষ করে দেওয়া একটা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এইভাবে লড়াই চলতে পারে। লড়াইয়ের কৌশল চেঞ্জ করতে হবে। তুমি তোমার নিজেকে এইভাবে শেষ করে দিও না। কিন্তু আমাদের শুভঙ্কর দৃঢ় প্রতিজ্ঞ যে সে এমনভাবে অনশনটা করতে শুরু করেছে
সে যেমন শেষ দেখার লড়াই। আজকে সত্যি সে ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছে, স্যালাইন চালাতে বাধ্য হয়েছি আমরা, কিন্তু তবুও তার যে সে হাসপাতালে যাবে না। কিন্তু আমরা শঙ্কিত, আমাদেরকে মনে হয় শুভঙ্করকে হাসপাতালে নিয়ে যেতে হবে। শুভঙ্কর আমাদেরকে বার্তা দিয়েছে হাসপাতালে গেলেও সে কিন্তু ফিরে এসে আবার বসবে, যদি ছাউনি না থাকে ছাতা কাটিয়েও সে এখানে বসে থাকবে, সরকারকে বাধ্য করবে আমাদের সঙ্গে আলোচনায় বসার। এটাই হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের মেরুদণ্ড, শুভঙ্করই আমাদের মেরুদণ্ড। এরকম হাজার শুভঙ্কর পশ্চিমবঙ্গে আজ ছড়িয়ে পড়েছে, সরকার বুঝতে পারবে আগামী দিনে লড়াই কি ভয়ঙ্কর। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের নার্স দিদি, যিনি আজকে তড়িঘড়ি উপস্থিত হয়েছিলেন শুভঙ্করদার অসুস্থতার খবর নিয়ে। সংগ্রামী যৌথ মঞ্চের একজন লড়াকু সৈনিক বলতে পারেন দিদিকে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের শুভঙ্করদার কাছে। আমরা দিদি থেকে শুনে নেব শুভঙ্করদার এখন শারীরিক পরিস্থিতি। যখন আমি এসে প্রথম শুভঙ্করকে দেখলাম, জোরে বলুন। ব্লাড প্রেশারটা একটু কম ছিল, ব্লাড প্রেশারটা অনেকটাই কম ছিল। তারপর সকাল থেকে তো ভমিটিং হচ্ছিল, ও যে নর্মাল যে জলটা যেটা খাচ্ছে ও, সেটাও জল খেলে ওর ভমিটিং টেন্ডেন্সিটাও রয়েছে, আর সকাল থেকে বেশ কয়েকবার বমিও করেছে, যার জন্য ওর স্যালাইন চালানোটা খুবই প্রয়োজন হয়ে পড়েছিল। ওর হাত পাগুলোও ঠান্ডা হয়ে গেছিলো, দিয়ে ওকে স্যালাইন চালানো হয়েছে, এখন ওর স্যালাইন চলছে। আচ্ছা, কি মনে করছেন, ওনাকে হসপিটালে ভর্তি করাটা কি দরকার? হসপিটালে ভর্তি করাটা দরকার। আমি অ্যাজ এ নার্স ডক্টরদের মতো অতটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় ওনাকে একটা ডক্টরের কনসালটেশনে রাখা অবশ্যই দরকার। অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আজ 1 বছর 1 মাস অতিক্রান্ত হলো। যে মানুষটা সবসময় এই লড়াই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন, তার মধ্যে অন্যতম হলেন আমাদের সবার শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ মুখ্য কনভেনার সংগ্রামী যৌথ মঞ্চের অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়। আজকে আমরা অনিরুদ্ধবাবুর কাছে থেকে কিছু বার্তা নেব। অনিরুদ্ধবাবু, আজকে শহীদ মিনারের খুব তাৎপর্য দিন, কারণ আমরা যে আন্দোলন শুরু করেছিলাম 2023 সালের 27শে জানুয়ারি, আজ 400 দিন অতিক্রান্ত। কি বলবেন, এই লড়াই আন্দোলন কতটা কার্যকরী ভূমিকা পালন করছে? লড়াই আন্দোলনের তো কার্যকরী ভূমিকা আছেই, কারণ পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী শিক্ষকদের যে লড়াই সংগ্রামের রাস্তা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, সংগ্রামী যৌথ মঞ্চ সেটাকে প্রতিহত করেছে। এবং এই লড়াইয়ের ফলে আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন গত বছর ফেব্রুয়ারি মাসে মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না। তারপরে উনি মুন্ডু অক্ষত আছে, কিন্তু উনি 4% মহার্ঘ ভাতা ঘোষণা করলেন যখন সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অবস্থান করলো। এবং তারপরে যখন এই পর্যায়ে আবার দ্বিতীয়বারে অনশন শুরু হলো, দ্বিতীয় পর্যায়ে আজকে সেই অনশনেরও 42 দিন শুভঙ্কর ব্যানার্জি তিনি টানা অনশন করে যাচ্ছেন, একজন সরকারি কর্মচারী। অন্যরা শিক্ষক কর্মচারীরাও করেছিলেন, রিটায়ার্ড এমপ্লয়ি হিসেবেও করা হয়েছিল। তো সেইটাকে সেই জায়গা থেকে আমরা দেখলাম যে এবারের বাজেট বক্তৃতায়, গতবার যেটা চিরকুটে দিয়ে দেওয়া হয়েছিল, এবারে বাজেট বক্তৃতায় সেটা উল্লেখ করা আছে এবং বলা হয়েছে যে আশা করা যায় সরকারি কর্মচারীরা 4% মহার্ঘ ভাতা মে মাস থেকে পেয়ে খুশি হবেন। কিন্তু আমরা খুশি হওয়ার কোনো জায়গায় নেই। আমরা বলছি যে দিল্লির বঙ্গভবনে যেভাবে পার্মানেন্ট অর্ডার আছে, সে অর্ডার বের করতে হবে। এবং তার পাশাপাশি আমাদের যে এটা যে সামাজিক দাবি, অর্থাৎ 1% মহার্ঘ ভাতা বাড়লে প্রায় 6 টাকা দৈনিক মজুরি বাড়ে, এবং সেটা এখানে বাড়ছে না বলেই, অন্য রাজ্যে এআইসিপিআই অনুযায়ী তারা মহার্ঘ ভাতা বেতন পায় বলেই সেখানে দৈনিক মজুরি 800 টাকা আর এখানে 400 টাকা। সুতরাং এখান থেকে পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছে, পরিযায়ী হয়ে চলে যাচ্ছেন কাজ করতে অন্য রাজ্যে। সেখানে মারা গেলে সরকার মা কান্না কেঁদে কর্মসাথীর নাম করে 20,000 টাকা তাদের হাতে তুলে দিচ্ছেন, অথচ রাজ্যে
যদি সরকারি কর্মচারী শিক্ষকদের মহার্ঘ ভাতা ঠিকমতো দেওয়া যায় তাহলে কিন্তু এই মজুরিও বৃদ্ধি পাবে। আমরা 6 লক্ষ শূন্য পদের কথা বলেছিলাম, এটা বাজেটে স্বীকার করে নেওয়া হয়েছে 5 লক্ষ শূন্য পদ রয়েছে। এটা আমাদের একটা দাবির স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তারপরে যদি আন্দোলন আরও দৃঢ় করা যায় তাহলে এই আন্দোলন আমরা সরকার বাধ্য হবে। এবং 3 তারিখে যে আমাদের মহাসমাবেশ, তাতে আপনারা যোগদান করুন সকলে মিলে, এবং সরকারকে সেই আমাদের সংখ্যা একটা অবশ্যই সবসময় প্রয়োজন হয়, সেই বার্তাটা দেয়া যাবে। এবং তারপরে 6-7-এর ধর্মঘট, 6-7 মার্চের ধর্মঘট, সেটিকেও সফল করতে হবে। এবং রাজ্যে রাজ্যে বা কেন্দ্রে সরকারি কর্মচারী শিক্ষক তারা কিন্তু লড়াই করেই দাবি আদায় করছে, ব্যাংকের কর্মচারীরা লড়াই করেই দাবি আদায় করছে, এই রেলের কর্মচারীরা 1 মে থেকে পুরনো পেনশনের দাবিতে লাগাতার ধর্মঘটে যাবে বলে ঘোষণা করেছে। তো সুতরাং লড়াই ছাড়া রাস্তা নেই। এবং এর বিরুদ্ধে সরকার যে বেআইনি অর্ডারগুলো বের করে, যে ধর্মঘট করলে একদিনে বেতন কাটা যাবে বা ডায়েজ নন হবে, এটা সম্পূর্ণ বেআইনি। কারণ আমাদের সার্ভিস রুলেই ধর্মঘট করার অধিকারের কথা দেয়া আছে, এবং সরকারের সেই রুলে বলা আছে যে সরকারকে আলোচনা করতে হবে ধর্মঘটের নোটিশ দিলে, কিন্তু সরকার সেসব আলোচনা করে না। এই নিয়ে কোর্টে আর সংগ্রামী যৌথ মঞ্চ মামলা করেছে, স্যাটে এবং হাইকোর্টে। এবং বিগত কর্মবিরতিগুলোতে তারপরে এখনও সেই অর্ডার আমরা দেখিনি। স্ট্রাইকের ক্ষেত্রেও এখনও সেই অর্ডার বেরোয়নি। আর নির্বাচনের সময় আমাদের এটা নির্বাচনের কমিশনের আন্ডারে আমাদের সার্ভিস যাবে, সুতরাং সেখানে সরকার বদলি বা ইত্যাদি সহজে করতে পারবে না। আর সরকার যে একসময় বলছিল যে মহার্ঘ ভাতা দয়ার দান অধিকার নয়, সরকারের মন্ত্রী শোভনবাবু বলেছিলেন যে গরিবদের কথা ভাবুন, আপনারা সপ্তাহে একদিন মাছ ভাত খান, তিনি এখন বলছেন যে না, মহার্ঘ ভাতা অধিকার, এটাকে অস্বীকার করতে পারি না। অর্থাৎ আমাদের এই আন্দোলনের সামাজিক প্রভাব এবং কর্মচারী শিক্ষকদের মধ্যে ভালো প্রভাব পড়েছে, এবং 11% মহার্ঘ ভাতা ঘোষণা করতে সরকার বাধ্য হয়েছে। আমরা যদি লড়াইতে দৃঢ় থাকি তাহলে এই যে পার্মানেন্ট অর্ডার দিয়ে সেটাও সরকার প্রকাশ করতে বাধ্য থাকবে, এবং 6-7-এর ধর্মঘট সেই লক্ষ্যেই চালিত করতে হবে। এবং সরকার বারবার চাইছে এই আমাদের অবস্থান মঞ্চকে তুলে দেওয়ার জন্যে। আজকেও তারা পুলিশ এবং মিলিটারি পাঠিয়েছিল যে এই দেশের প্রধানমন্ত্রী তিনি নাকি 100 মিটারের মধ্যে থাকছেন, তিনি যেখানে থাকেন তার 100 মিটারের মধ্যে এরকম কোনো ছাউনি থাকে না, অথচ প্রধানমন্ত্রী থাকবেন রাজভবনে, আর আমাদের এই ছাউনিটা তার থেকে অন্তত 500 মিটার দূরে। তা সুতরাং 100 মিটারের হিসেবটা কেন দিচ্ছেন বুঝতে পারছি না। আসলে এই আন্দোলনকে সরকার ভয় পাচ্ছে, ভয় পেয়ে এখন প্রধানমন্ত্রীর নাম করে, মিলিটারির নাম করে আমাদের এই অবস্থান তুলে দিতে চাইছে। কিন্তু যে কোনো মূল্যে আমরা এই অবস্থান অনশন চলছে, এবং আমাদের ধর্মঘটও সফল হবে, এবং সেই সফলতার কাণ্ডারি আপনারাই হবেন এই বিশ্বাস রাখি। অসংখ্য ধন্যবাদ অনিরুদ্ধবাবুকে। আমাদের মধ্যে আছেন অর্জুন সেনগুপ্ত মহাশয়। অর্জুনদার থেকে আমরা কিছু জানবো। অর্জুনদা, আজ অনশনের 42তম দিন, আর সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান কর্মসূচি চলছে তার আজকে 400তম দিন। খুব তাৎপর্যপূর্ণভাবে আজ শুভঙ্কর বাবু অসুস্থ বোধ করলেন, এবং আজই মিলিটারি এবং পুলিশ আসলেন ছাউনি ভেঙে ফেলার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এবং তার যে নির্দেশিকা 100 মিটারের মধ্যে কোনো ছাউনি রাখা চলবে না। কিন্তু রাজভবন থেকে শহীদ মিনারের দূরত্ব প্রায় 500 মিটার। হঠাৎ 100 মিটারের দোহাই দিয়ে ছাউনি ভেঙে ফেলার যে প্রতিশ্রুতি বা প্রবণতা সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে এবং মিলিটারির তরফ থেকে পাওয়া যাচ্ছে, কি বলবেন? প্রথম কথাই যেটা বলার, সংগ্রামী যৌথ মঞ্চের এই ধারাবাহিক নাছোড়বান্দা লড়াই রাজ্য সরকারকে বিপর্যস্ত করে তুলছে। রাজ্য সরকার বুঝতে পারছে না যে কীভাবে এই লড়াইকে দমন করা যেতে পারে। নানা ধরনের নির্দেশনামা দিয়ে ধর্মঘটিদের ওপরে ডিটেলমেন্টের আক্রমণ নামিয়ে এবং অন্য নানা হুমকির মধ্যে দিয়েও সরকার এই আন্দোলনকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
তবে একটা জিনিস আমাদের উপলব্ধিতে রাখা দরকার, সেটা হলো যে সরকার, সে যে ধরনের সরকারই হোক না কেন, এমনকি বিরোধী দলও, সে যখন বিরোধী হিসাবে থাকে তখন সে সাধারণ মানুষের আন্দোলনের পাশে এসে দাঁড়ায়, আর কিছুর জন্যই নয়, যাতে সেই আন্দোলনকে ব্যবহার করে গদিতে বসতে পারে। কিন্তু শেষ অবধি এই ধরনের প্রত্যেকটি যে ভোটপন্থী দল রয়েছে, সংসদীয় দল রয়েছে, তারা শেষ বিচারে মানুষের আন্দোলনের বিপক্ষে থাকে। আজকে পুলিশ মিলিটারির এই যে যৌথ অভিযান বা যৌথ প্রচেষ্টা, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের শহীদ মিনারের অবস্থানকে ভেঙে ফেলা, তা এই ইঙ্গিতই বহন করছে। একদম, অসংখ্য ধন্যবাদ। এখন শুভঙ্কর ব্যানার্জি অনশনে এখনো রয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন, লড়াই, 6 লক্ষ শূন্যপদ পূরণের দাবি, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, এই বিষয়ে লড়াইটা লড়ছেন। আমরা পেয়েছি আজকে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম শরিক সংগঠন স্কুল এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্যের সহ সম্পাদক সুমন বিশ্বাস মহাশয়কে। সুমনবাবু, আজকের ডেটে দাঁড়িয়ে 42 দিন অনশন চলছে এবং 400 দিন অবস্থান বিক্ষোভ। আমরা 2020 সালে রোপা 19 পেয়েছি, যেখানে আমাদের পে কমিশন ঘোষণা হয়েছিল, সেখানে 3% এইচআরে কমিয়ে দেওয়া হয়েছিল। যদিও বর্তমানে এইচআরের পরিমাণটা আরও বেশি হওয়া উচিত, সেক্ষেত্রে কম পেয়েছি আমরা। এবং এই আন্দোলন চলাকালীন আমরা দেখলাম 1 বছরের মধ্যে 3 কিস্তিতে ডিএ পাওয়া গেল। একবার 3% গত 23 সালের ফেব্রুয়ারি মাসে, 4% ডিসেম্বরে, এবং আরও 4% মে মাস থেকে লাগু হবে। 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত মাত্র 3% ডিএ পেয়েছিলাম। হঠাৎ এমন কোন জাদুকাঠির বলে একই বছরে 3% থেকে 4%, আবার 4%, 3 কিস্তিতে আমরা ডিএ পেলাম? সেই ডিএটা কেন পেলাম, কি মনে করছেন? সেই ডিএ পাওয়ার প্রধান কারণ হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। আপনি বলছিলেন বা আপনি এখানে দেখছেন, আজকে 400 দিন, একটা দুটো দিন নয়, 400 দিন। সেই 400 দিনের আন্দোলনের হাজরার মোড়ে ঐতিহাসিক সমাবেশ হয়েছে, রাজভবন অভিযান, বিধানসভা অভিযান, নবান্নের সামনে অবস্থান, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই সরকার বাধ্য হয়েছে এই বিগত 1 বছরে 11% ডিএ দিতে। আমরা তো শুধু ডিএর দাবিতেই লড়াইটা লড়ছি না, সরকার ভয় পেয়েছে, ভয় পাচ্ছে, ভয় পাবেন। আমাদের যে দাবি, এই সরকার যে 6.5 লক্ষ শূন্যপদকে অবলুপ্ত করে রেখেছে, যদিও এই বিগত বিধানসভা বাজেট সেশনে রাজ্য সরকার স্বীকার করেছে যে রাজ্যে 5 লক্ষ শূন্যপদ রয়েছে। তাই আমরা এই যে শূন্যপদে দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগের দাবিতে আজকে 400 দিন ধরে আমরা অবস্থানে রয়েছি। দেখতে পাচ্ছেন 42 দিন ধরে দ্বিতীয় দফায় অনশন করছে আমাদের প্রিয় সাথী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার শারীরিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কি কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ আজকের কি কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ আজকের 42টা দিন ধরে দ্বিতীয় দফায় অনশন করছে। এর আগে আপনারা শুনেছেন আমাদের প্রিয় নেতা শ্রীমান ভাস্কর ঘোষ মহাশয় 42 দিন অনশন করেছিলেন। আজকের আবার দ্বিতীয় দিন। আজকে যেই সময় আপনি লাইভটাই করছেন, যেই সময় আপনি আমার বক্তব্য নিচ্ছেন, সেই একটা বিশেষ দিন। সেই 2023 সালে যে 42 দিনে অনশন করেছিলেন আমাদের প্রিয় নেতা ভাস্করদা, আজকের আমাদের শুভঙ্কর ব্যানার্জি, দেখতে পাচ্ছেন ওখানে 42 দিনের লাগাতার অনশন, একটা দুটো দিন নয়,
অনেক অনেক ত্যাগ, অনেক ত্যাগ। এই ত্যাগটা কিসের জন্য? এই ত্যাগটা হচ্ছে অস্থায়ী কর্মচারী, শ্রমিক, কৃষকের ঘামের মূল্য ফিরিয়ে দেওয়ার যে লড়াই, এই ত্যাগটা হচ্ছে অস্থায়ী কর্মীদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ীকরণের লড়াই, এই ত্যাগটা হচ্ছে সরকারি কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা বাকি রয়েছে এআইসিপিআই অনুযায়ী এই মুহূর্তে 36%। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার আবার অর্ডার জারি করেছে। তো সেই হকের দাবি, বেতনের মূল অংশ, মহার্ঘ ভাতা ছিনিয়ে পাওয়ার লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ দাঁতে দাঁত চেপে 400 দিন ধরে শহীদ মিনার সহ এই রাজ্যের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে দিচ্ছে। এবং আগামী 3রা মার্চের যে সমাবেশ এবং 6 এবং 7 তারিখের যে ধর্মঘট, তার সমর্থনে জেলায় জেলায় আমাদের সংগ্রামী যোদ্ধারা প্রচার অভিযানে ব্যস্ত রয়েছেন। সুমনবাবু, বলছি আগামী কর্মসূচি আপনি বললেন 3রা মার্চ সন্তোষ মিত্র সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত মহামিছিল এবং 6 এবং 7 তারিখের ধর্মঘট। তো এই বিষয়টাকে আমরা অতীতেও দেখেছি ধর্মঘট হতে। 10ই মার্চ যে ঐতিহাসিক ধর্মঘট সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে হয়েছিল, তার পুনরাবৃত্তি হয়তো আবার হবে। সে ডেটটা 6 এবং 7ই মার্চ। তবে একটাই কথা শুনছি, বলছে সবাই যে নিজেদের দাবি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে নিজেরাই সেই দাবিকে প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হয়। হয়তো আমরা কোথাও সংঘবদ্ধ হতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। যদি আমরা নিজেরা নিজেদের সংঘবদ্ধ করতে পারতাম তাহলে হয়তো এতদিনও আমাদের সময় লাগতো না। কারণ যত টুকরো টুকরো হবে তত শক্তি কমতে থাকবে। কি বলবেন আপামর যারা সংগ্রামী সাথী, যারা সংগ্রামী যৌথ মঞ্চের শরিক, যারা 88,000 মেম্বার সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে, তাদের জন্য কি বার্তা দেবেন? সবাইকে বলবো 400 দিনের আন্দোলন বন্ধু, অনেক ত্যাগ, অনেক লড়াই। আসুন, সংগ্রামী যৌথ মঞ্চই পশ্চিমবাংলার এমন একটা সংগঠন যেটা অরাজনৈতিক সংগঠন, সমস্ত শিক্ষক, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত, শিক্ষিত, বেকার সবাইকে নিয়ে যে তৈরি যে সংগ্রামী যৌথ মঞ্চ, সেই সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আগামী 3রা মার্চের যে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি এভিনিউয়ের যে মহাসমাবেশ, সেই সমাবেশে আসুন, সেই সমাবেশকে সার্থক করে তুলুন। এবং 2023 সালের 10ই মার্চের যে ধর্মঘট ছিল, সেই ধর্মঘটকে এই সরকার বিভিন্নভাবে ব্যর্থ করার চেষ্টা করেছে। কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন সরকারি কর্মচারী, শিক্ষকরা তারা কিন্তু শহীদ মিনারে ব্যাপক এবং পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তরে ব্যাপকভাবে সফল হয় সেই ধর্মঘট। আবারও আপনারা দেখবেন আগামী 6 এবং 7ই মার্চের ধর্মঘট। আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনারা আসুন, সংগ্রামী যৌথ মঞ্চের হাতকে শক্তিশালী করে তুলুন। সেই 6ই মার্চ এবং 7ই মার্চের রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সমস্ত সরকারি প্রতিষ্ঠান অচল করে দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আসুন। সেই দিন আমরা প্রমাণ করে দিই, সেই দিন আমরা দুর্নীতির নিয়োগের দাবিতে প্রমাণ করে দিই, ধর্মঘট সফল করি, ডিএর দাবিতে আমরা সেই দিন ধর্মঘটকে সফল করি। এইটুকুই বার্তা দেবো আপনাদের সকলকে। সবাই আসুন। বুঝতেই পাচ্ছেন 42টা দিন ধরে যখন অনশন, হৃদয়টা তখন ভারাক্রান্ত। তাই বন্ধু, আপনাদের কাছে শুধু আবেদন রেখে গেলাম, আসুন আগামী 6 এবং 7ই মার্চের ধর্মঘটকে কাঁধে কাঁধ মিলিয়ে উড়িয়ে ধুলো সেদিন সফল করে দিন। এবং দাবি আমাদের দাবি, আমরা ন্যায্য দাবি, এবং সেই দাবি আমরা ছিনিয়ে নেবই। এইটুকুই বার্তা আজকের দিনে আপনাদের কাছে রাখলাম। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, মানুষের ঐক্য জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ সুমনবাবুকে। এখন আমরা পেয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের এক প্রধান শরিক সংগঠন উপতার কলকাতা জেলার জেলা সম্পাদক, উসি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কলকাতা জেলার জেলা সম্পাদক সাকেত ঝা। সাকেতবাবু, আজকে আন্দোলনে 400 দিন অতিক্রান্ত, 42 দিন অনশন চলছে। কখনো কখনো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে সারমেয় তকমা পেয়েছি, কখনো চোর ডাকাত, কখনো চিরকুটে চাকরির। কখনো তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন মুন্ডু কেটে নিলেও আমরা ডিএ দিতে ব্যর্থ। কখনো বা তিনি বলেছেন ডাবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু 1% চাকরি হয়নি, একবারও চাকরি হয়নি। সাধারণ গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের শ্রমগুলো চুরি হয়েছে। কেমন করে চুরি হয়েছে? যে ডিএ প্রদানের মাধ্যমে
সাধারণ ডেলি ওয়েজ 1% ক্ষেত্রে 5.5 টাকা প্রায় মূল্য বৃদ্ধি হয়। সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষদেরও দৈনিক ওয়েজ চুরি করেছেন। আমরা দেখেছি যারা স্বপ্নকে বিক্রি হতে আমরা দেখেছি, যারা অর্থের বিনিময়ে মেধা বিক্রি করেছেন, অর্থের বিনিময়ে স্বপ্ন বিক্রি করেছেন। কি বলবেন বর্তমান সরকার এবং তাদের ভ্রান্ত নীতি? নমস্কার। বর্তমান সরকারের বিষয়ে একটাই জিনিস বলার, সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, যদি সেটা দেখতে চান এই ধর্মতলা চত্বরটা এসে দেখুন কতটা কি উন্নয়ন হয়েছে। এই ধর্মতলা চত্বরটা আপনাকে উত্তরটা দিয়ে দেবে। কারণ হচ্ছে যদি আপনি চারিপাশে ধর্মতলা চত্বরটা ঘুরে দেখেন, একদিকে চাকরি প্রার্থীরা বেকার ছেলে মেয়েদেরকে বসিয়ে দিয়েছেন রাস্তায়। এই সরকার কি করেছেন, ছেলে মেয়েদের কাছকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। চাকরিগুলো নেই, তারা নিজের চাকরির জন্য লড়াই করছে, রাস্তায় বসে প্রতিবাদ করছেন। আর একদিকে সরকারি কর্মচারীরা আমরা সবাই 400 দিন ধরে এখানে ধর্ণা অবস্থান চলছে আমাদের। তার সাথে সাথে 42 দিনে অনশনও চলছে। আমার সাথী যে অনশনে বসে আছেন, 42 দিন না খেয়ে অনশনে বসে আছেন। এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছেন রাজ্য সরকার। বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদেরকে তকমা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, চোর ডাকাত বলা হয়েছে, চিরকুটে চাকরি বলা হয়েছে। বিষয়টা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন সরকারকে, সেই প্রশ্নের উত্তর সরকারের কাছে নেই বলে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করেছেন সরকার। আমরা জানিয়ে দিই সরকারকে যে এইখানে যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে যে আন্দোলনটা এখানে আমরা লড়ছি, এই লড়াইটা কিন্তু সরকারি কর্মচারীদের শুধু নয়, এই লড়াইটা হচ্ছে আগামী প্রজন্মর জন্য। কারণ হচ্ছে এইখানে যে দাবি দাবা নিয়ে আমরা যে কথাগুলো বলছি, মূলত কি দাবি নিয়ে কথা বলছি আমরা, সবথেকে গুরুত্বপূর্ণ যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে প্রায় 6.5 লক্ষ শূন্যপদ রয়েছে সরকারি অফিসগুলোতে, স্কুলগুলোতে। সেইগুলোতে স্থায়ী এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, এটা আমাদের সবথেকে মূল দাবি। তার সাথে সাথে যত অস্থায়ী কর্মচারীরা রয়েছেন তাদের স্থায়ীকরণ করতে হবে, সেটা আমাদের দ্বিতীয় দাবি। তার সাথে সাথে AICPI অনুযায়ী সমস্ত মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দিতে হবে, এটা আমাদের আরেকটা দাবি। তার সাথে সাথে ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলকভাবে যে বদলিগুলো করা হয়েছে তার প্রত্যাহার করতে হবে। এই 4টে দাবি নিয়ে কিন্তু 400 দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ এখানে লড়ছে। এবার আসি বিষয়টা, সরকার আমাদেরকে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম যে তকমাটা দিয়েছে, সরকার কেন দিয়েছে? কারণ হচ্ছে 12টা বছর ধরে যে কাজটা সরকারকে করা উচিত ছিল, সেই কাজগুলো না করে সরকার নানা সময় ভুলভাল মিথ্যা সবাইকে এক একটা প্রতিশ্রুতি দিতে দিয়েছেন, বারে বারে দিয়েছেন। বলেছিলেন ডবল চাকরি। হ্যাঁ, ডবল যদি চাকরি হতো তা আজকে কি ছেলেমেয়েদেরকে রাস্তায় বসতে হতো? বলেছিলেন যে কোনো ডিএ বাকি থাকবে না, যদি ডিএ দিতেন তো আজকে কি সরকারি কর্মচারীদের রাস্তায় বসতে হতো? কারণ এখানে একটাই লক্ষ্য রয়েছিল সরকারের, যে কোনোভাবে হোক পশ্চিমবাংলার একটা সস্তা লেবার তৈরি করা একটা কারখানা তৈরি করতে হবে, যেখানে যে কোনোভাবে হোক সস্তা শ্রমে পরিণত করতে চেয়েছেন পশ্চিমবাংলাকে। তারই নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ আজকে এখানে লড়ছে। কারণ হচ্ছে কেন এই বঞ্চনাগুলো করা হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ প্রতিবার, প্রতিদিন, প্রতি ঘন্টা জিজ্ঞেস করছেন সরকারকে। তাই আজকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য আমাদের বিরুদ্ধে করা হচ্ছে। বিষয়টা হচ্ছে, ভাবুন তো, ভেবে দেখুন, আজকে যদি সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হতো, 4% যদি ডিএ বৃদ্ধি হয়, তো যারা দৈনিক মজুরিতে কাজ করেন তারা 22 টাকা করে বৃদ্ধি পান। তার মানে ভেবে দেখুন তো বর্তমানে আমাদের ডিএ কতটা বাকি রয়েছে। 46% সমস্ত রাজ্য সরকার নিজের কর্মচারীদের 46% হারে ডিএ দিচ্ছেন। আমরা যেটা মে মাসে গিয়ে 4% আরো জুড়ে গেলে 14% ডিএ হবে। কতটা ফারাক রয়েছে ভাবুন। সেই যদি ফারাকগুলো আমাদের মিটিয়ে দেওয়া হতো, তো যারা দৈনিক মজুরিতে কাজ করছেন তাদেরও দৈনিক মজুরিতে বৃদ্ধি পেত। এবার ভাবুন তো, 6.5 লক্ষ শূন্য পদ রয়েছে, সেইগুলোতে যদি স্থায়ী নিয়োগ করতেন তো কতটা পরিবার লাভ হতো বলুন তো। নিজের পরিবারকে ভালোভাবে করে পরিবারটা টানতে পারতো ছেলেমেয়েরা। এবার সময় এসে গেছে, 3 তারিখে যে মহামিছিল ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে, সবাইকে আহ্বান জানাবো, আপনারা আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমাদের সাথে মিছিলে হাঁটুন। তার সাথে সাথে 6 এবং 7 যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে, সেটাকেও আপনারা সফল করুন। কারণ হচ্ছে বন্ধুগণ, আজকে যদি প্রশ্ন না জিজ্ঞেস করতে পারেন সরকারকে, আগামী দিনে প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে না। তাই সময় চলে এসছে, আপনারাও চোখে চোখ রেখে
প্রশ্নগুলো জিজ্ঞেস করুন সরকারকে যে কেন আপনি ন্যায্য কাজগুলো করতে পারেননি। আরেকটা কথা বলে রাখি, যদি উন্নয়ন সত্যিখানে দেখতে যাচ্ছেন পশ্চিমবাংলায় যে উন্নয়ন হয়েছেন, সেই উন্নয়নের চিত্র কিন্তু এই ধর্মতলা চত্বরে এসেই দেখতে পারবেন যে সত্যি কতটা কি উন্নয়ন হয়েছে। এমন এইটা উন্নয়ন হয়েছে যে আজকে ধর্মতলাকে ধর্মতলা বলে চেনে না, এটাকে সবাই ধর্ণাতলা বলে চেনে। উন্নয়ন এমন হয়েছে যে একদিকে চাকরি প্রার্থীদেরকেও বসিয়ে দিয়েছেন, আর একদিকে যারা চাকরি করছেন সরকারি কর্মচারীরা তারাও রাস্তায় বসে আছেন। উন্নয়ন এমন হয়েছে যে আজকে চারিদিকে ধর্নাই চলে যাচ্ছে। উন্নয়ন এমন হয়েছে যে আজকে সবাইকে নিজের কথা বলার জন্য রাস্তায় নামতে হবে। উন্নয়ন এমন হয়েছে যে সরকারকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তো সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করে যায়। আসল বিষয় হচ্ছে বলবো সরকারকে, নিজের কাজগুলো আপনারা ঠিকঠাক করে করুন। যদি নিজের কাজগুলো যদি ঠিকঠাক করে না করতে পারেন, সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু সুদ সমেত সব কাজগুলো ঠিকঠাক করানোর ব্যবস্থা করে নেবে সংগ্রামী যৌথ মঞ্চ। কারণ হচ্ছে এই লড়াইটা শুধু নিজের অধিকারের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য আমরা লড়ছি। তাই বলবো সবাইকে আহ্বান জানাবো 6-7 ধর্মঘটকে সফল করুন। তার সাথে 3 তারিখে যে মহামিছিল আছে সেটাতেও আপনারা অংশগ্রহণ নিন, এটাকে সফল করুন। সরকারকে চোখে চোখ রেখে প্রশ্নগুলো জিজ্ঞেস করুন আপনারাও যে কেন ন্যায্য কাজগুলো হবে না। ধন্যবাদ বন্ধুগণ। অসংখ্য ধন্যবাদ সাকেত ঝা মহাশয়কে। এখন আমরা পেয়েছি রাজীব হাসদা মহাশয়কে। রাজীব হাসদা যিনি সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম শরিক সংগঠন স্কুল এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তার রাজ্য সহ সম্পাদক। রাজীববাবু আজকের এখানে উপস্থিত হয়েছেন, খবর পেয়েছেন নিশ্চয়ই যে মিলিটারি এসছেন এবং রাজ্য পুলিশেও এসছেন ময়দান থানা থেকে, যারা এই অস্থায়ী ছাউনিটাকে ভেঙে ফেলতে চান। সময় দেওয়া হয়েছিল বিকাল 4টে পর্যন্ত, যে 4টের মধ্যে ভেঙে ফেলতে হবে। এই ঘটনার পুনরাবৃত্তি আরও একবার আমরা দেখলাম গত মাসে এই মাসের শুরুতেই একবার হয়েছিল, তারপরে আবার। কি বলবেন? দেখুন, এটা তো আপনারা যারা আমাদের আন্দোলন সম্পর্কে সবাই জানেন যে এর আগেও আমাদেরকে এরকম হুমকি দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পুলিশ এবং মিলিটারির তরফ থেকে যে উঠে যাওয়ার জন্য। কিন্তু আমরা তো এমনি বসিনি, আমাদের নিজেদের অধিকারের দাবিতে আমরা বসেছি, সেটা আপনারা সবাই জানেন। মহামান্য উচ্চ আদালতের রায় মেনেই, হ্যাঁ, মহামান্য উচ্চ আদালতের রায় মেনেই আমরা বসেছি। সুতরাং আমরা যেহেতু এখানে আদালতের রায় মেনে বসেছি, আমাদেরকে কেউ এখানে তুলতে পারবে না। কেন কি, কারোর যদি কোনো অসুবিধা হয় মিলিটারির তরফ থেকে হোক কিংবা রাজ্য সরকারের যদি অসুবিধা হচ্ছে, রাজ্য সরকার যদি চান উনি কোর্টে যান, কোর্টে জিজ্ঞেস করুন যে কেন আমাদেরকে বসতে দেওয়া হয়েছে, উনি কোর্টে যান। অতএব আমাদেরকে শুধু ভয় দেখানো হচ্ছে। সরকার চাপে আছেন, যেহেতু আমাদের লড়াই সংগ্রাম শুধুমাত্র আমাদের ডিএর আন্দোলনের জন্য না, আমরা সারা পশ্চিমবঙ্গের সাধারণ কর্মচারী এবং সাধারণ মানুষদের জন্য আমরা লড়াই করছি। এটা আপনারা হয়তো জানেন না যে আমরা শুধুমাত্র ডিএর জন্য লড়াই করছি, আপনারা এটা জানেন। কিন্তু আপনারা জানেন না যে লক্ষ লক্ষ যে চাকরি প্রার্থীরা এখানে আন্দোলন করছে, ধর্মতলায় পরিণত হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। আমরা যেসব বঞ্চিত চাকরি প্রার্থী আছে তাদের জন্য আমরা আন্দোলন করছি। এই যে 6 থেকে 7 লক্ষ যে চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়ে আছে এবং 6-7 লক্ষ যে ভ্যাকেন্সি আছে, এই যে এতদিন ধরে এই যে 12 বছর ধরে নিয়োগ হয়নি, এটা আপনারা সবাই জানেন। অতএব আমাদের এই লড়াই সংগ্রামে আপনারা সবাই থাকুন এবং পাশে থাকুন। এবং আমাদেরকে যে ভয় দেখানো হচ্ছে, এটা শুধু আমাদেরকে ক্ষণিক ভয় দেখানো, এটা সবাই আপনারা জানেন। এবং এই ভয় দেখে এর আগেও আপনারা 10ই মার্চ ধর্মঘট করেছিলেন, যে ধর্মঘট পশ্চিমবঙ্গের ইতিহাসে হয়তো প্রথম ধর্মঘট হয়েছিল 10ই মার্চ। যে ধর্মঘট করেছিল রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পুলিশ, ডাক্তার, নার্স সবাই মিলে এই ধর্মঘটে শরিক হয়েছিলেন এবং দীর্ঘ 52 বছর পর এই ধর্মঘট সাকসেস হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মাধ্যমে। এই ধর্মঘট বোধহয় প্রথম 52 বছর পরে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম। সেটা একমাত্র সম্ভব হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে থাকা সমস্ত শরিক সংগঠনদের সহযোগিতায়। আগামী 3রা মার্চ মহা সমাবেশ, এরপর 6 এবং 7ই মার্চ ধর্মঘট। কি মনে করেন, সেই 10ই মার্চের পুনরাবৃত্তি কি আবার ঘটতে চলেছে? একদম আমরা সবাই আশা করছি। কেন কি
10 মার্চ যখন ধর্মঘট হয়েছিল তখন সমস্ত কর্মচারী এবং পশ্চিমবঙ্গবাসীও এতটা আশা করেনি যে এই ধর্মঘটটা সফল হবে। তখন সরকার কিন্তু অনেক নিয়ম কানুন আমাদের বিরুদ্ধে খাড়া করেছিল, তাও আমরা এই ধর্মঘটটাকে সফল করতে পেরেছিলাম। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে সমস্ত কর্মচারীরা এগিয়ে এসেছিল এবং আগামী যে কর্মসূচি আছে 6 এবং 7 মার্চের 7 তারিখ 6 এবং 7 তারিখে যে ধর্মঘট আছে, আমরা দাবি করছি এটাও একটা সাকসেসফুলভাবে আমরা কর্মসূচিটা সফল করতে পারবো এবং আমরা আগামী দিনে এই সরকারকে আমাদের দাবি আদায় লড়াইয়ে আমরা সরকারের কাছ থেকে দাবিটা আদায় করেই ছাড়বো, এটা আমরা প্রতিশ্রুতি রাখছি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। আপনারা আমাদের লড়াই আন্দোলনের পাশে থাকুন। আমরা যথাসম্ভবভাবে আমরা চেষ্টা করছি সমস্ত সাধারণ কর্মচারী এবং সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য আমরা লড়াই করছি। আপনারা হয়তো জানেন যে সরকারি কর্মচারীদের বেতন বাড়লে দিন মজুরি খেটে খাওয়া মানুষেরও বেতন বাড়ে, এটা হয়তো সবার জানা নেই, কিন্তু এটা জানা দরকার যে সাধারণ সরকারি কর্মচারীদের যদি বেতন বাড়ে তাহলে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষেরও দিন মজুরি বাড়ে। তাহলে এটা ভেবে আপনারা আমাদের সংগ্রাম এবং আন্দোলনের পাশে দাঁড়ান, আমরা আমাদের আন্দোলন বা লড়াই চালিয়ে যাব। আপনারা আমাদের আগামী কর্মসূচিকে সফল করুন এবং আমাদের যতগুলো সংগ্রামী যৌথ মঞ্চে যারা আমরা সমর্থন করেন, আপনারা কিন্তু সামনে এগিয়ে আসতে পারছেন না, আপনারা নির্ভয়ে চলে আসুন। আপনারা দেখেছেন 10 মার্চ যখন আমরা ধর্মঘট ডেকেছিলাম, তার আগে কিন্তু একটা সরকার একটা নিয়ম খাড়া করেছিলেন এবং একটা অর্ডার দিয়েছিলেন যে আমাদেরকে ব্রেকিং সার্ভিস করা হবে। কিন্তু এই যে আমরা 6 এবং 7 মার্চ আমরা ডেকেছি ধর্মঘট, এখনও কিন্তু সরকার কিছু করতে পারেনি, এই মুহূর্তে কোনো অর্ডার পাবলিশ করতে পারেনি। অতএব আপনাদের কোনো ভয়ের কারণ নেই, সংগ্রামী যৌথ মঞ্চ সবসময় আপনাদের পাশে আছে, আপনারা সামনে আসুন, এগিয়ে আসুন। অসংখ্য ধন্যবাদ রাজীব হাজরা মহাশয়কে, একজন লড়াকু সৈনিক, লড়াকু সংগ্রামী বন্ধু, সংগ্রামী যৌথ মঞ্চের অতপ্রতভাবে জড়িত একজন মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গবাসী এবং বাঙালি। যে বাঙালিরা আজ স্বপ্ন দেখতে ভুলে গেছে, যে বাঙালিদের মেধা বিক্রি হতে চলেছে, তাদের মধ্যে যারা এই স্বপ্নগুলোকে বিক্রি করেছে সেই সমস্ত বাঙালিদেরকে ধিক্কার জানায়, যারা অর্থের বিনিময়ে গণতান্ত্রিক পদ্ধতি মেনে আজকে বিধানসভায় রয়েছেন, অথচ স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে যাদের দেখা গেছে, তাদের এই প্রতিবাদ প্রতি আন্দোলনে তাদের ভূমিকা কতটা সেটা সময় বলবে। এই মুহূর্তে আমরা সামনে পেয়েছি সাগাসিয়াস সংগঠনের নেতৃত্ব মাননীয় আলতাফ আহমেদ মহাশয়কে। আলতাফ দা, আমরা লক্ষ্য করেছি আজকে 400তম দিন অবস্থান বিক্ষোভের এবং 42তম দিন অনশনের। 2020 সালে রোপা লাগু হয়, রোপা 19, তারপরে থেকে 3টে বছর কেটে গেছে, মাত্র 3% ডিএ পেয়েছিলাম। কিন্তু আমাদের এইচআরে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, সেখানে 3% ডিএ আমাদের 3% এইচআরে কেটে নেওয়া হয়েছিল। কিন্তু আমরা ভালো করেই জানি মূল্য বৃদ্ধি হচ্ছে, বাড়ি ভাড়াও বাবদ অর্থ বাড়ছে, তারপরেও আমাদের 3% বাড়ানোর থেকে আমাদের সেখানে কেটে নেওয়া হয়েছে। কিন্তু আন্দোলন চলবে, আন্দোলন চলছে। 23 সাল 27শে জানুয়ারি ঐতিহাসিক দিন, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চ অবস্থান বিক্ষোভ করতে শুরু করে। তার ঠিক পরের মাস ফেব্রুয়ারি মাসে 3% ডিএ এবং ঐতিহাসিক কর্মসূচি 2023 সালে 22 এবং 23শে ডিসেম্বর নবান্ন অভিযান, যেখানে মহামান্য উচ্চ আদালতের রায় মেনে যখন আমরা অভিযান করতে শুরু করি, যখন আদালত রায় দিলেন কর্মসূচি পালন করার, ঠিক তার 40 থেকে 45 মিনিটের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রী অ্যালেন পার্ক থেকে 4% ডিএ ঘোষণা করেছিলেন এবং আমাদের আন্দোলন এতটাই পঞ্জীভূত হতে শুরু করেছে, নেতৃত্বরা বিভিন্ন জেলায় জেলায় সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রচার চালাচ্ছেন ধর্মঘট এবং মহাসমাবেশের। এই কথা যখন সামনে আসে তখন আরও 4% ডিএ ঘোষণা করেছিলেন, সামনে পঞ্চায়েত ইলেকশন, সামনে লোকসভা ইলেকশন। কি বলবেন অমিত বাবু? মানে গ্রাম বাংলার একটা কথা আছে, পায়ের ঢেকি। এক বছরে আমরা 3% থেকে
তিনবার আমরা ডিএ পেয়েছি, 3, তারপরে 4, আবার 4। কি বলবেন এই বিষয়টা একটু উল্লেখ করবেন? হ্যাঁ, মানে গ্রাম বাংলা একটা কথা আছে, পায়ের ঢেকি হাতে ওঠে না। অর্থাৎ মানে ঢেকি মানে এখন প্রায় অবলুপ্তির পথে, প্রায় কেন বেশি অবলুপ্তি, কিন্তু ঢেকি পায়ে চালাতে হয়, সেটা হাত দিয়ে চালানো যায় না। অর্থাৎ এই বঞ্চনার বিরুদ্ধে উপযুক্ত লড়াই, উপযুক্ত সংগ্রাম যারা দিতে পারে তারাই কিন্তু এই লড়াইটা জিততে পারে। সংগ্রামী যৌথ মঞ্চ এই সরকারের এই মিথ্যাচারের বিরুদ্ধে, সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে দীর্ঘদিন পরে শিক্ষক, কর্মচারী তারা জোটবদ্ধ হয়ে এই যে লড়াইটা দিচ্ছে, এর ফলে কিন্তু এই 3 দফায় 2 দফায় এই ডিএগুলো অদ্ভুতভাবে ঘোষণা করা হচ্ছে। বাজেটের বাইরে, আপনি বলুন। বাজেটের বাইরে অদ্ভুতভাবে ঘোষণা করা হচ্ছে। ফলে এইটা প্রমাণিত, যারা বলে যে লড়াই করে, সংগ্রাম করে আসলে কিছু হয় না, একদম একদম বাজে কথা। লড়াই করে, সংগ্রাম করেই কিন্তু দাবি আদায় করা যায়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা যায়, মিথ্যার বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা যায়। এবং এই মুহূর্তে সেই মঞ্চের নাম হলো সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের এই লড়াইয়ের ফলে যেটুকু মানে এ পর্যন্ত যেটুকু আদায় হয়েছে সেটা কিন্তু এই লড়াইয়ের জন্য। ফলে এইটা প্রমাণিত যে লড়াই যদি করা যায় তাহলে কিন্তু মিথ্যার বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা যায়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা যায়। ফলে আমাদের আগামী দিনে লড়াই আরও লড়তে হবে, আরও জোরদার লড়াই লড়তে হবে। এবং এ বিষয়ে একটা কথা আমাদের মনে রাখা দরকার, যে কোনো লড়াই সংগ্রামে, যে কোনো দাবি আদায়ে সাধারণ মানুষকে যদি আমরা জড়ো করতে পারি, সাধারণ মানুষের সমর্থন নিতে পারি, তবে সে লড়াই জয়যুক্ত হবেই হবে। আমাদের এই রকম লড়াই আরও বিভিন্ন সেক্টরে, বিভিন্ন মানে জায়গায় তাদের কাছে আমাদের লড়াইটা পৌঁছাতে হবে। এখনো বিভিন্ন শিক্ষকরা মানে পড়ান, 30 দিন তারা পড়ান, তারা নামমাত্র রেমুনারেশনে পান, কোথাও 3,000 টাকা, কোথাও 4,000 টাকা। মানে এই ধরনের কর্মীদের কাছে আমাদের পৌঁছাতে হবে। অস্থায়ী কর্মী, প্যারা এদের কাছে আমাদের পৌঁছাতে হবে। এবং যত বেশি করে আমাদের এই লড়াইয়ে তাদেরকে জড়ো করতে পারবো, এই সমস্ত বঞ্চিতদেরকে জড়ো করতে পারবো, তত আমাদের লড়াই জয়যুক্ত হবে। এবং এর পাশাপাশি আরও একটা কথা বলার, যে এই আক্রমণটা শুধু সরকারি কর্মচারী বা শিক্ষক বা পৌর কর্মচারী বা পঞ্চায়েত কর্মচারীদের ওপর নয়। এই লড়াইটা মানে এই আক্রমণটা কিন্তু সর্বব্যাপী। আজকের সুন্দরবনের মানুষ তারা কাজ হারাচ্ছে, সুন্দরবনের মানুষ তাদের জীবন জীবিকা যেখানে, সেখান থেকে তাকে উচ্ছেদ করার চক্রান্ত হচ্ছে, চেষ্টা হচ্ছে নানাভাবে। আজকের টোটো চালক যারা তাদেরকে বঞ্চনা করা হচ্ছে, কয়েকটা ব্র্যান্ড উল্লেখ করে ওই টোটো ছাড়া রাস্তায় সেই টোটো চলবে না, এই রকম একটা চুক্তি রাজ্য সরকারের সঙ্গে নাকি ওই কোম্পানিগুলোর হয়েছে। ফলে এই আক্রমণটা কিন্তু সর্বব্যাপী, সমস্ত শ্রমজীবী মানুষের ওপর, সমস্ত খেটে খাওয়া মানুষের ওপর। ফলে এই লড়াইয়ে, সংগ্রামী যৌথ মঞ্চের এই লড়াইয়ে এদেরকেও সামিল করতে হবে। যত বেশি করে এই ধরনের প্রান্তিক, এই ধরনের আক্রমণের মুখে থাকা মানুষদের, যুবকদের, যুবতীদের তাদের জড়ো করতে পারবো, ততই কিন্তু আমাদের আন্দোলন
আরও জয়যুক্ত হবে এবং আমাদের এই লড়াই কিন্তু শুধু আমাদের লড়াই নয়, এটা মানুষের লড়াই। এই সর্বব্যাপী আক্রমণের বিরুদ্ধে কিন্তু মানুষকে জড়ো করতে হবে। এই ধরনের আক্রমণের মুখে যারা আছে তাদেরকেও আমাদের সঙ্গে সামিল করতে হবে এবং তবেই কিন্তু আমাদের জয় আসবে, তাদের জয় আসবে এবং সামগ্রিকভাবে এই শাসক দল পিছু হটবে। না হলে কিন্তু শুধু আমার লড়াই নিয়ে কিন্তু সামগ্রিকভাবে আমরা জয়লাভ করতে পারবো না। খুব গুরুত্বপূর্ণ আমাদের দাবি এই যে অস্থায়ী যে সমস্ত কর্মচারী তাদেরকে নিয়মিত করতে হবে। এই দাবি নিয়ে আমাদের অস্থায়ী সমস্ত কর্মচারী, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আরও অন্যান্য জায়গায় প্যারা টিচার, এদের কাছে আমাদের যেতে হবে এবং যত বেশি বেশি করে যেতে পারবো আমাদের এই লড়াই জয়যুক্ত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের আলতাফ বাবুকে। এখন আমরা পেয়েছি আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি ও কর্মী সহায়িকা কল্যাণ সমিতির ওয়ার্কিং প্রেসিডেন্ট আসমা খাতুন। আসমাদি, আপনি লড়াই সংগ্রামের ময়দানে আপনি রয়েছেন অনেকদিন, দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের একটা শরিক সংগঠনের একজন দায়িত্বপ্রাপ্ত সৈনিক। আপনারা এর আগেও ডিটেলমেন্ট হয়েছে, আপনাদের ট্রান্সফার হয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে ছিল, আগামী দিনেও নিশ্চয়ই থাকবে। একদম দাদা। কি অভিজ্ঞতা এই এতদিনের আন্দোলন, 400 দিন আজকে অতিক্রান্ত, 42 দিনের অনশন, তার মধ্যে গত মাসে আমরা দেখেছি এই ছাউনি ভেঙে ফেলার অপচেষ্টা, আজও সেই গতানুগতিক ধারার পরিবর্তন হয়নি, আজও ভেঙে ফেলতে এসেছিল, 4টে পর্যন্ত সময় দিয়েছিল। কি বলবেন বিষয়গুলো সর্বাঙ্গীন? দেখুন, আমাদের এই যে মঞ্চটা, এটা তো একটা অরাজনৈতিক মঞ্চ। এখানে পলিটিক্সের সাথে আমাদের এর সঙ্গে যারা যুক্ত তারা কেউ পলিটিক্সের সাথে, ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা মানুষ নিজেরা কোনো না কোনো পলিটিক্যাল পার্টিকে তারা ভোট দেয়, কিন্তু এই যে লড়াইটা আমাদের একটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই, যেখানে স্বচ্ছ নিয়োগ, এত শূন্য পদ সেই সমস্ত নিয়ে, বা যেখানে হয়তো প্রতিহিংসামূলক বদলি, ডিএর একটা আন্দোলন, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, তাদের আমাদের যেরকম এতে সুপারভাইজার পদে পদোন্নতি, কর্মদক্ষতা, এই সমস্ত নিয়েই আমাদের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা যতক্ষণ আমরা যারা রয়েছি বা আমাদের যে পরের জন্ম, আমাদের যদি আমরা না এই লড়াইটা দিতে পারি তাহলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা অন্ধকারে চলে যাবে। তো এই অন্ধকার থেকে যদি নিজের এবং নিজের সন্তানদের ভবিষ্যৎকে আমরা চিন্তা যদি করি যে বাঁচাতে হবে, তাদেরকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে হবে, তারা যাতে ভবিষ্যতে গিয়ে নিজেরা লেখাপড়া করে এই রাজ্যে চাকরি করতে পারে, পরিযায়ী না হতে হয়, বিভিন্ন জায়গায় চলে যেতে হচ্ছে ছেলে মেয়েদের শিক্ষা নিয়ে। বিভিন্ন মায়েরা এত লাখ লাখ টাকা খরচা করে ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা দিচ্ছি আমরা, দিয়ে কোনো চাকরি নেই। তাহলে চাকরি যদি না হয় তাহলে এত টাকা আমরা যখন সন্তানকে মানুষ করতে খরচা করছি তার ভবিষ্যৎটা কী হবে? সেই জন্য এই যে লড়াই, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে বিভিন্ন সংগঠন আছে, তারাও এই লড়াইতে রয়েছে। তো এই লড়াইতে আমরা জানি নিশ্চয়ই জয় হবেই, কারণ আমাদের ভারতবর্ষকে স্বাধীন হতেও 200 বছর সময় লেগেছিল। কারণ আমাদের ঘুমটা একটু দেরিতে ভাঙে, আমরা ভারতবাসী তো আমরা একটু আশা করি এটাই যে যারা করছে করুক, একটা সংখ্যক তো লড়াই করছে, আমরা বাড়িতে বসে থাকলে আমরা ফল পাচ্ছি, যেমন ডিএ সবাই পাচ্ছে, কিন্তু আন্দোলনটা কিছু সংখ্যক করছে। এই যে বাড়িতে বসে পেয়ে যাওয়ার যে একটা মানে মানুষের মধ্যে একটা বাড়িতে বসে বসে যে প্রবণতাটা, বসে বসে পাবো, কিছু করব না, পরিশ্রম কম করবো, টাকাটা পাবো। তো এই চিন্তা ভাবনা থেকে দাদা বেরোতে হবে যদি আমাদের ভবিষ্যৎকে আমরা সুরক্ষিত করতে চাই এবং অন্যায়ের প্রতিবাদ করে নিজেদের অধিকার এবং দাবিটাকে আদায় করতে হয়, তাহলে এই পথটাই আমার মনে হচ্ছে সব থেকে সঠিক পথ। এবং আমরা এই পথেই আছি, আগামী দিনেও থাকবো। এবং সংগ্রামী মঞ্চ আমাদের সংগঠনের সঙ্গে এদের সাথে যুক্ত হয়ে আমরা সত্যি উপকৃত। এবং বিভিন্ন জেলায় আমাদের যে সংগঠন অঙ্গনওয়াড়ি পশ্চিমবঙ্গ কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি, আমাদেরও সদস্যরা এখানে যুক্ত আছে, তারাও এই সংগঠনের কাছ থেকে তাদের যোগাযোগ করে তারাও উপকৃত হচ্ছে। এবং আগামী দিনে আমরা আশা করছি যে আমরাও আমাদের দাবি অধিকার আদায় করতে পারবো, অন্যায়ের প্রতিবাদ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আসমাদিকে। লড়াই সংগ্রাম আন্দোলন এরই মাঝে আমাদের প্রতিবাদ গর্জে ওঠা বিষয়গুলো থাকছে। আমরা পেয়েছি আমাদের শৈবাল বাবুকে। বিষয়টা হচ্ছে
আজকে 400 দিন এবং 42 দিন অনশন, তার মধ্যে এগুলো বুঝতে হবে না। নমস্কার বন্ধুরা।